আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে যশোর বোর্ড 2024-এ আসা একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, যশোর বোর্ড 2024-এর দেখো ক নম্বর প্রশ্নে বলেছে যে নারীর প্রতি সহিংসতা কি বলেছে? কি বলেছে? নারীর প্রতি সহিংসতা কি? আচ্ছা, সহিংসতা জিনিসটা আসলে কি? সহিংসতা শব্দের অর্থ হচ্ছে হিংস্রতা বা হচ্ছে বল প্রয়োগ করা। তাহলে এই যে নারীর প্রতি সহিংসতা, এর অর্থটা আসলে কি? দেখো, যখন কোনো ব্যক্তি বা যখন কোনো পুরুষ নিজের শক্তিকে কাজে লাগিয়ে বা নিজের ক্ষমতা ব্যবহার করে যখন অন্য একজন ব্যক্তির উপরে বা অন্য একজন নারীর উপরে যখন জোরপূর্বক বা বল প্রয়োগ করবে বা তার যখন শারীরিক বা মানসিকভাবে তাকে যখন আঘাত করবে কিংবা ভয়ভীতি প্রদর্শন করা বলো বা হচ্ছে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করা, যখন এগুলো করবে তখনই যে এই যে আচরণ, এটাকে কিন্তু তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো যে নারীর প্রতি সহিংস আচরণ। এটাই কিন্তু আসলে নারীর প্রতি সহিংস আচরণ। ঠিক আছে, তো চলো আমরা তারপরে উত্তরটি দেখে আসি, দেখে নিই উত্তরে কি বলছে। দেখো, উত্তরে বলছে যে নারী বা পুরুষ কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে কি? শুধু নারী হওয়ার কারণেই যে সহিংস আচরণ করা হয় তাই হচ্ছে কি? নারীর প্রতি সহিংসতা। কি? নারীর প্রতি সহিংসতা। ওকে, ফাইন। তো চলো আমরা খ নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো, খ নম্বর প্রশ্নে বলেছে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ কি? কি বলেছে? সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণ কি? দেখো, মূল্যবোধটা কি তোমরা আসলে কিন্তু বুঝতে পেরেছো যে আগের ক্লাসগুলো তোমাদের নিয়েছি। তারপরে একটু বলে রাখি যে দেখো, মূল্যবোধটি কি হচ্ছে কিন্তু আসলে মানুষের একটি মনের একটি মানদণ্ড, অর্থাৎ কোন কাজটি মানুষের গ্রহণীয়, কোন কাজটি বর্জনীয়, কোনটি করা উচিত, এই যে আমরা বিচার বিবেচনা করি, তাই না? এটি কিন্তু আসলে আমাদের মূল্যবোধ হিসেবে কাজ করে। এটি কিন্তু আসলে মূল্যবোধ। যেমন হচ্ছে কি, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, তারপরে পরোপকার করা, সহনশীলতা, এগুলো কিন্তু আসলে এই যে মূল্যবোধের অন্তর্ভুক্ত। তো দেখো, মূল্যবোধের অবক্ষয়টা কখন ঘটছে? এই যে আমরা মূল্যবোধের কথা বলছি, যখন এই মূল্যবোধের বা নৈতিক আচরণে যখন নেতিবাচক পরিবর্তন আসছে বা যখন অবনতি ঘটছে, তখনই কিন্তু আমরা বলছি, কি বলছি? যে মূল্যবোধের অবক্ষয়। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই মূল্যবোধের অবক্ষয়টা কি, এই বিষয়টিও তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। তো দেখো, এখানে বলেছে যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কিছু কারণ বলেছে। হ্যাঁ, কারণগুলো কি কি? দেখো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার অভাব, তারপরে কি বলেছে? সমাজে আইনের শাসনের দুর্বলতা ও অভাব। 3 নম্বরে দেখো বলেছে যে মানুষের সহনশীলতার অভাব। 4-এ বলেছে বিশৃঙ্খল পরিবেশের কারণে মূল্যবোধের অবক্ষয়। 5-এ কিন্তু বলেছে আসলে ধর্মীয় অপব্যাখ্যা মানুষকে মূল্যবোধহীনভাবে পরিচালিত করে প্রভৃতি। ঠিক আছে, তো দেখো, এখানে কিন্তু আসলে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় এবং তার যে কারণ, তার কিন্তু আসলে বেশ কিছু কারণ দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, তাহলে কিন্তু আমরা কি বুঝলাম? যে আসলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, তার কারণ হিসেবে কিন্তু আসলে কাজ করছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আসলে খ নম্বর প্রশ্ন। দেখো, গ নম্বর প্রশ্নে কি বলেছে? আচ্ছা, গ নম্বর প্রশ্নে যাওয়ার আগে চলো উদ্দীপকটি পড়ে আসে। দেখো, উদ্দীপকে বলেছে, দেখো উদ্দীপকে দৃশ্য 1 এবং দৃশ্য 2-এ ভাগ করেছে। দেখো, দৃশ্য 1-এ কি বলেছে? দৃশ্য 1-এ বলেছে নবম শ্রেণীর ছাত্র রাজন ছাত্র রাজন প্রায় স্কুলে না গিয়ে বন্ধুদের নিয়ে রাস্তার মোড়ে আড্ডা দেয়। স্কুলে না গিয়ে বা স্কুলে ফাঁকি দিয়ে কি করছে? রাস্তার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। আর কি করছে? ধূমপান করছে। স্কুলগামী মেয়েদের দেখলে বাজে মন্তব্য করছে। অর্থাৎ কি, এই যে মেয়েদের দিকে রাস্তাঘাটে বা এই রাস্তাঘাটে কটূক্তি বা হচ্ছে বাজে কথা, ইশারা ইঙ্গিত, এগুলো প্রদান করা কিসের অন্তর্ভুক্ত? এগুলো কিন্তু আসলে ইফটিজিং। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ইফটিজিং এর বিষয়টা ঘটছে। আর কি করছে? এই যে স্কুলে না যেয়ে, ঠিক আছে, স্কুলে না যেয়ে কি করছে? রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে, ধূমপান করছে। এই যে এই সমস্ত অপরাধ, এগুলো কিন্তু আসলে সমস্তটাই কিসের অন্তর্ভুক্ত? কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। ঠিক আছে,
তো দেখো গ নম্বরে বলেছে যে উদ্দীপকের রাজনের কার্যক্রম কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে। তাহলে রাজনের কার্যক্রম কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করছে? কিশোর অপরাধকে ইঙ্গিত করছে। ঠিক আছে, তোমরা একদম ঠিক ধরেছো, রাজনের কর্মকাণ্ড কিসে? কিশোর অপরাধকে ইঙ্গিত করছে। দেখো উত্তরেও কিন্তু সে একই কথা বলেছে যে রাজনের কার্যক্রম কিশোর অপরাধ নামক যে ভয়াবহ একটি কি সামাজিক সমস্যা সেটিকে নির্দেশ করছে বা সেটিকে ইঙ্গিত করছে। দেখো দেখো বর্তমানে কিন্তু এই যে কিশোর অপরাধের কথা বলছি, কিশোর অপরাধ কিন্তু বর্তমানে সমাজের জন্য একটি উদ্বেগজনক একটি সামাজিক সমস্যা। ঠিক আছে, আমাদের সমাজে এবং পৃথিবীব্যাপী কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে এই যে কিশোর অপরাধ সমস্যাটির কথা আমরা বলছি, এটি কিন্তু আসলে উল্লেখযোগ্য হারে দিন দিন কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে সমস্যাটি। তো দেখো সমাজের সুষ্ঠু পরিবেশ ও মৌলিক যেসব চাহিদা সেসব থেকে আসলে বঞ্চিত হয়ে মানুষ কিন্তু আসলে খারাপ সঙ্গ এবং হচ্ছে পাচারকারী ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত ব্যক্তির সাথে জড়িত হয়ে আসলে কিন্তু এই যে শিশু কিশোররা কিন্তু কি হয়ে উঠছে বলতো? অপরাধী হয়ে উঠছে। এছাড়াও আরও কিছু বিষয় কাজ করে এই কিশোর অপরাধের মূলে। সেগুলো কি কি দেখো? সেগুলো হচ্ছে পারিবারিক অভাব অনটন। সেগুলো হচ্ছে পারিবারিক অভাব অনটন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এবং বাবা মায়ের দায়িত্বহীন আচরণ ও নিয়ন্ত্রণের অভাবে শহরের বস্তিতে বসবাসকারী কিশোররা অপরাধমূলক কর্মকাণ্ডে কিন্তু বেশি জড়িয়ে পড়ছে। এবং এর প্রবণতাটা কাদের মধ্যে বেশি? যারা কিনা কোথায়? শহরের বস্তিগুলোতে বসবাস করছে। ঠিক আছে, তো দেখো উদ্দীপকে কিন্তু আসলে আমরা সেই বিষয়টি কিন্তু আসলে লক্ষ্য করেছি, তাই না? আমরা দেখেছি উদ্দীপকে যে নবম শ্রেণীর ছাত্র রাজন প্রায় স্কুলে না গিয়ে তার বন্ধুদের সাথে কি করছে? রাস্তার মোড়ে আড্ডা দিচ্ছে, ধূমপান করছে এবং স্কুলগামী যেসব মেয়েরা রয়েছে তাদেরকে কিন্তু আসলে বাজে মন্তব্য করছে। ঠিক আছে, তো তার এ সকল কাজের মাধ্যমে কিন্তু আসলে কিশোর অপরাধের যে দিকটি রয়েছে সেই কিশোর অপরাধের দিকটি কিন্তু আসলে কি হচ্ছে? ফুটে উঠেছে, তাই না? কিশোর অপরাধের দিকটি ফুটে উঠেছে। দেখো সাধারণত ব্যক্তিগত সমস্যার কারণে কিশোররা এ সকল অপরাধে জড়িয়ে পড়ে। এক্ষেত্রে আইন অনুযায়ী কিশোরদের শাস্তির ব্যবস্থা না করে তাদের সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। তো দেখো এই ছিল আসলে গ নম্বর প্রশ্ন। ঠিক আছে, যার মূলে কিন্তু ছিল আসলে গ নম্বর প্রশ্নের মূল কারণটা ছিল কি? কিশোর অপরাধ। কিশোর অপরাধের যে দিকটি সেটি কিন্তু আসলে গ নম্বর প্রশ্নে ফুটে উঠেছিল। ঠিক আছে, দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো ঘ নম্বর প্রশ্নে বলেছে যে দৃশ্যকল্প 2-এ জামিলের সমস্যা নিরসনে বাংলাদেশে প্রচলিত আইন কতটুকু কার্যকর মূল্যায়ন করো। তাহলে চলো দৃশ্যকল্প 1টা পড়ে আসতে হবে উদ্দীপক থেকে। দৃশ্যকল্প আগে কি বলেছে? দৃশ্যকল্প 2-এ কি বলেছে? দেখো তো দৃশ্যকল্প 2-এ বলেছে যে 10 বছর বয়সে জামিলকে তার বাবা স্কুল ছাড়িয়ে টাকা নিয়ে যায় এবং ঝালাইয়ের কাজে লাগিয়ে দেয়। অর্থাৎ খুবই সহজ, তোমরা বুঝে ফেলেছো এখানে কিসের কথা বলছে? শিশু শ্রমের কথা বলছে। তাহলে দৃশ্যকল্প 2-এ জামিলের সমস্যাটি কি? জামিলের সমস্যাটি হচ্ছে শিশু শ্রম। ঠিক আছে, এই শিশু শ্রম নিরসনে বাংলাদেশে প্রচলিত আইন কতটুকু কার্যকর সেটি কিন্তু আসলে এটি প্রশ্ন, সেটি কিন্তু আসলে ঘ নম্বরে জানতে চাওয়া হয়েছে। তো দেখো আসলে এই যে শিশু শ্রমের কথা আমরা বলছি, এই শিশু শ্রম নিরসনে আসলে কিন্তু বাংলাদেশে যথাযথ প্রচলিত আসলে কিন্তু কিছু কি রয়েছে? আইন রয়েছে, যা কিন্তু আসলে শতভাগ কার্যকর নয়। শতভাগ কি কার্যকর নয়। তো দেখো শিশু শ্রম নিরসনে যে প্রচলিত আইন রয়েছে সেই প্রচলিত কিছু আইন নিয়ে কিন্তু আসলে আমরা ঘ নম্বরে কথা বলবো। দেখো প্রচলিত আইনগুলোর মধ্যে রয়েছে 1 নম্বরে রয়েছে দেখো কি? সংবিধানে শিশু অধিকার। আসলে সংবিধানে শিশু অধিকার নিয়ে কি বলা হয়েছে সেটাই কিন্তু আসলে বলেছে এখানে। দেখো বাংলাদেশের সংবিধানে শিশু সহ সকল নাগরিকের মৌলিক অধিকারকে কিন্তু আসলে কি স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর দেখো 2 নম্বর একটি আইনের কথা বলা হচ্ছে। সে আইনটা কি? সে আইনটা হচ্ছে শ্রম আইন 2006। শ্রম আইন 2006। এই শ্রম আইন 2006-এ কিন্তু আসলে শিশু কিশোরদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে কিন্তু এখানে আসলে বলা হয়েছে যে ন্যূনতম বয়স
14 বছর এবং কিশোরদের শিশুর ন্যূনতম বয়স হচ্ছে 14 বছর এবং কিশোরের ন্যূনতম বয়স হচ্ছে কিন্তু আসলে 18 বছর। এটি কোথায় উল্লেখ করা হয়েছে? এটি উল্লেখ করা হয়েছে শ্রম আইন 2006। দেখো 3 নম্বরে বলেছে যে জাতিসংঘ শিশু অধিকার সনদ 1989, জাতিসংঘ শিশু অধিকার সনদ 1989, অর্থাৎ 1989 সালে কিন্তু আসলে জাতিসংঘ কর্তৃক প্রণীত শিশু অধিকার সনদে শিশুশ্রম বিষয় কিন্তু আসলে সুস্পষ্টভাবে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। ঠিক আছে, তো বাংলাদেশ কিন্তু আসলে 1990 সালে এই যে এই সনদটি এটি কিন্তু আসলে অনুমোদন করে। ঠিক আছে, 4 নম্বরে দেখো বলেছে যে সামাজিক শিশু শ্রম নীতি 2010 কি জাতীয় শিশু শ্রম নীতি 2010। দেখো শিশু শ্রম বিলোপ সাধনে এ নীতি কিন্তু আসলে কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছে। এ আইন অনুযায়ী কিন্তু আসলে শিশু শ্রম প্রতিরোধ ও নির্মূলে কৌশলগত কিছু ব্যবস্থা গ্রহণ, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক খাত থেকে আসলে ঝুঁকিপূর্ণ যে শিশুশ্রম সেটি নিরসনে স্বল্প এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ কিন্তু আসলে গ্রহণ করা হয়েছে। কোন আইন থেকে? জাতীয় শিশু শ্রম নীতি আইন 2010 অনুযায়ী, 10 থেকে। ঠিক আছে, তো দেখো এখানে আসলে কিন্তু 4টি আইনের কথা বলা হয়েছে। কয়টি আইনের কথা বলেছে? 4টি আইনের কথা বলেছে। তো দেখো এ সকল বিবিধ আইন থাকা সত্ত্বেও কিন্তু আসলে কি আসলে বাংলাদেশে কিন্তু আসলে অবলীলায় কিন্তু এই শিশুশ্রম কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। মানে চারপাশে তাকালেই কিন্তু আমরা এই দৃশ্যই কিন্তু আসলে দেখতে পাচ্ছি। তো তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আইন থাকলেও এই যে আমরা আইনের কথা দেখলাম বা আরো যে আইন আছে, এই বিভিন্ন আইন থাকলেও তার আসলে পুরোপুরি কার্যকর নেই, তার পুরোপুরি বাস্তবায়ন নেই। ঠিক আছে, এবং সেই আইনগুলো কিন্তু আসলে ফলপ্রসূ হচ্ছে না, যার কারণে কি হচ্ছে, যার কারণে আমরা কিন্তু এখনো শিশুশ্রমের মতন এই যে একটা বর্বরতা বা এই যে একটা কাজ, এটি কিন্তু আসলে আমরা এখনো বন্ধ করতে পারি নাই। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো এই ছিল কিন্তু আসলে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।